দেশে করোনায় একদিনে ১১২ মৃত্যুর রেকর্ড। নতুন রোগী ৪,২৭১ জন, শনাক্তের হার ১৭.৬৮%। লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ল। সচিবদের সভায় সিদ্ধান্ত, আবারও রাজধানী ছাড়ছে মানুষ। ভাঙচুরের মামলায় হেফাজত নেতা মামুনুল হক ৭ দিনের রিমান্ডে, জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে। ডিএসসিসির ৫১৩ যানবাহনের ৭০%-ই নেই নিবন্ধন ফিটনেস সনদ। ভাঙছে সড়ক আইন, ঘটছে দুর্ঘটনা। শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত। দেশের করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। টানা ৪ দিন মৃত্যু শতকের ঘরে থাকার পাশাপাশি ২৪ ঘন্টায় রেকর্ড ১১২ জনের প্রাণহানি দেখল দেশ। সেই সাথে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪,২৭১ জনের, শনাক্তের হার ১৭.৬৮। দেশে করোনা রোধে একদিকে চলছে কঠোর লকডাউন, আর অন্যদিকে মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ যাবৎকালে সর্বোচ্চ ১১২ জন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু হল ১০,৪৯৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৬৪ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১২ এবং ৩১ থেকে ৪০ বছরের ১০ জন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের মধ্যে অধিক সংক্রমণই মৃত্যুহার বাড়ার অন্যতম কারণ। 80% মানুষের মৃত্যু হচ্ছে 50 বছরের উপরে, এবং শুধু তাই নয়, 50 বছরের উপরে যারা মারা যাচ্ছেন তাদের কারো না কারো সিঙ্গেল অথবা ডাবল কোমরবিডিটি রয়েছে, মানে হাইপারটেনশন, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি প্রবলেম। 50 ঊর্ধ্ব মানুষ রয়েছে, তাদের নিজেদের দায়িত্ব তাদেরকে কিন্তু সংক্রমণ থেকে দূরে রাখা। তার মানে হচ্ছে যে তারা বাড়িতে থাকবে, যারা কাজ করছে বাইরে তারা কাজ করবে, স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানায়, ২৪ ঘন্টায় মোট ২৪,১৫২ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৪,২৭১ জন করোনা রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৬৮%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত ৭,২৩,২২১ জন, আর একদিনে সুস্থ হয়েছেন ৬,৩৬৪ জন রোগী। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে প্রতি ১৫ মিনিটে একজন মারা যাচ্ছেন করোনায়। আইইডিসিআর এর গবেষণা বলছে, উপসর্গ দেখা দেওয়ার ৫ দিনের মধ্যে মারা যাচ্ছেন ৫২ ভাগ রোগী, আর গত মাসের তুলনায় এ মাসে মৃত্যু বেড়েছে ৩২ ভাগ। মৃতদেহের চাপ সামলাতে রায়ের বাজার কবরস্থান আগাম খুলে রাখা হয়েছে অনেক কবর। চিকিৎসকরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ ছাড়া মৃত্যু কমানো সম্ভব নয়। রায়ের বাজার কবরস্থান, পাশাপাশি কাছাকাছি হাজারো মানুষ, কিন্তু কারো সঙ্গে কারো কথা নেই, কোলাহল নেই। সেখানে কেবলই নিঝুম নিস্তব্ধতা। তবে মাঝে মধ্যেই নীরবতার প্রহর ভাঙে অ্যাম্বুলেন্সের সাইরেন, আসে নতুন মরদেহ। একইভাবে করোনায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ আসতে থাকে রাত দিন। আগে ২-১টি আসলেও এখন তা ১০ থেকে ১৫। জানা যায় শত শত মানুষ নয়, স্বজনের আহাজারি নয়, ২-৪ জন কাছের মানুষ এসে নীরবে দাফন করে যাচ্ছেন মৃতদের। এ যেন মহামারীর মেনে নেয়া নিয়তি। তিনটা বাচ্চা, ১.৫ বছরের মেয়েটা ছোট একদম। কল্পনা করি না যে এত অল্প সময় উনি চলে যাবে। আসলে বুঝতে পারতেছেন যে এটা মেনে নেওয়ার মতো না আর কি। এটা তারপর আল্লাহ পাক ওনাকে এইভাবে মৃত্যু রাখছে, তো এটা এইভাবে হয়েছে আর কি। সংসার, ব্যস্ততা, কত কর্মময় জীবন এসে থেমে গেছে রায়ের বাজারের এ নতুন কবরস্থানে। আর এক একটি জীবন যেন এখানে কেবল এক একটি সংখ্যা। নাম পরিচয়ের নম্বর প্লেট নিয়ে শুয়ে আছেন করোনার কাছে হেরে যাওয়া ১১৪১টি প্রাণ। রায়ের বাজারের এই কবরস্থানে অসংখ্য কবর খুঁড়ে রাখা হয়েছে, অর্থাৎ করোনায় যারা মারা যাবেন তাদেরকে এই কবরগুলোতে সমাহিত করা হবে। কিন্তু তাদের অনেকে হয়তো এখনও
জীবিত করোনার সঙ্গে যুদ্ধ করছেন তারা। বলা চলে জীবন্ত মানুষের জন্যই রায়ের বাজারে এই কবরগুলো খুঁড়ে রাখা হয়েছে। এ থেকে বোঝা যায় মহামারী করোনার ভয়াবহতা কতখানি। করোনায় মৃতদের দাফন কাফন করে আল মারকাজুল ইসলামী। তাদের অফিসের সামনে গিয়ে দেখা গেল লাশবাহী গাড়ির লম্বা সারি, আর একটি মরদেহের গোছল শেষ হতে না হতেই আসে আরেকটি লাশবাহী গাড়ি। হঠাৎ করে অসচেতন হয়ে একদম মানুষজন খুব বেশি চলে আসা, ডেড বডি হঠাৎ করে বেড়ে যাওয়া, এটা একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকারি হিসেবে দেশে গত 7 দিনে মারা গেছেন 675 জন। প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন 96 জন। সরকারের রোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান IEDCR বলছে উপসর্গ দেখা দেওয়ার 5 দিনের মধ্যেই মারা যাচ্ছেন 52 ভাগ, আর করোনা পরবর্তী জটিলতায় মৃত্যু 26 ভাগের। মৃত্যুর সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রথম হচ্ছে সংক্রমণ কমানো। আমরা যদি প্রতিটি শনাক্ত রোগীকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসার আওতায় নিয়ে আসি, গুরুতর অবস্থায় তারা যাবে না, আর একদিকে রোগ সংক্রমণটা কমে যাবে। গত বছরের জুলাইয়ে এক মাসে সবচেয়ে বেশি 1264 জনের মৃত্যু হয়, আর এ বছরের এপ্রিলের প্রথম 18 দিনে ছাড়িয়েছে সেই সংখ্যা। মারা গেছেন 1366 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী 21 তারিখ শেষ হওয়া বিধিনিষেধ এখন চলবে এপ্রিলের 28 তারিখ পর্যন্ত। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। আগেরটা 21 এপ্রিল পর্যন্ত ছিল, 22 থেকে আরও 7 দিন এটা নির্ধারিত করা হয়েছে। এটি একটি এমার্জেন্সি সভা হয়েছে, সভাতে ক্যাবিনেট সচিব মহোদয় উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেছেন। 12 এপ্রিল প্রজ্ঞাপনে যে বিধিনিষেধগুলো ছিল ওটা আরও 1 সপ্তাহ বলবৎ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে 14 থেকে 21 এপ্রিল কঠোর বিধিনিষেধ ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে 12 এপ্রিল জারি হওয়া প্রজ্ঞাপনে দেয়া হয় 13টি নির্দেশনা। এসব বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আগামী আরো 7 দিন আপনার যেটা আমাদের বিধিনিষেধটা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তটা হয়েছে আর কি। এই বিধিনিষেধগুলো যেভাবে আছে সেভাবে চলবে। প্রধানমন্ত্রী স্বাক্ষর হলেই এটা দেওয়া হবে। করোনা পরিস্থিতির অবনতিতে দেশে 29 মার্চ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ সহ 18টি নির্দেশনা জারি করে সরকার। আর এপ্রিলের 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আরোপ হয় 11 দফা বিধিনিষেধ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। এছাড়া পরিবহন শ্রমিক সহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য, এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য শিথিল করা হতে পারে। হেফাজত নেতা মামুনুল হককে মোহাম্মদপুর থানায় 2020 সালের ভাঙচুরের একটি মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামি পক্ষের জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। পুলিশ জানিয়েছে, 7 দিনের রিমান্ডে ভাঙচুরের মামলা ছাড়াও দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনা, বিভিন্ন ইস্যুতে উস্কানি, একাধিক বিয়ে নিয়ে বিতর্ক, মহানবীকে কটূক্তি, রাষ্ট্রবিরোধী বক্তব্য ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় সোমবার সকাল 11টায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। মামুনুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ।
আর আসামি পক্ষ আবেদন করে জামিনের। দুপক্ষের যুক্তিতর্ক শেষে জামিন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ডের আদেশ দেন মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামুনুলের নির্দেশে মসজিদে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সে কারণেই তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, মামুনুলকে সামাজিকভাবে হেয় করার জন্য এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের প্রতি সেগুলো সম্মান প্রদর্শন করে আদালতে হাজির হয়নি, তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং যৌক্তিক কারণেই তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা জামিন চেয়েছিল আসামি পক্ষের আইনজীবী, সেটাও নামঞ্জুর হয়েছে। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সব কয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা, এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে 7 দিনের রিমান্ড যুক্ত নয়। আদালতের আদেশের পর মামুনুল হককে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তারা ডিবি কার্যালয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদ করবে। পুলিশ বলছে, মামুনুল 2013 সাল থেকেই ধর্মের নামে রাষ্ট্রবিরোধী নানা উস্কানি দিয়ে আসছে। শাপলা চত্বরের পাশাপাশি হেফাজতের বেশিরভাগ তাণ্ডবে আছে তার সংশ্লিষ্টতা। রিমান্ডে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। ধর্মপান, ধর্মবিরু মুসলমানদেরকে বিভ্রান্তি করছে, বিভিন্ন জায়গায় যে উস্কানি দিয়েছে, হামলা হয়েছে তার উস্কানিতে, তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, সবকিছুই আমাদের আলোচনায় আসবে। হেফাজতের হামলা ভাঙচুরে সংশ্লিষ্টতা সহ মোট 18টি মামলার আসামি মামুনুল হক। তাকে গ্রেপ্তার করা নিয়ে জল্পনা কল্পনা চলছিল সপ্তাহ জুড়েই। অবশেষে রোববার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের 6ষ্ঠ দিনে আবারও রাজধানী ছাড়ছে মানুষ, যাচ্ছেন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট কারে। আর এসব কিছু চলছে পুলিশের সামনেই। মূল সড়কে ভিড় কম থাকলেও ছোট সড়ক অলিগলিতে প্রায় স্বাভাবিক অবস্থা। এদিকে বিধিনিষেধ কার্যকর করতে রাজধানীর অন্তত 100 জায়গায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। 6ষ্ঠ দিনেও যেন নগরীতে ঢিলেঢালা কঠোর লকডাউন। এরই মধ্যে লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। তারপরও চলছে নির্দেশনা না মানার প্রতিযোগিতা। বিধিনিষেধের প্রতি তোয়াক্কা নেই বেশিরভাগ মানুষের। অকারণে বাইরে বের হচ্ছেন মানুষ, কেউ কেউ মাস্ক পরলেও তা নেই মুখে, উপেক্ষিত সামাজিক দূরত্ব। এদিকে চেকপোস্টগুলোর শিথিলতার সুযোগে রাজধানী ছাড়ছে মানুষ। মোটরসাইকেল, অটোরিকশা বা প্রাইভেট কারে করে গ্রামের বাড়ি যাচ্ছেন তারা। নজরদারি এড়াতে কেউ আবার চেকপোস্টের খানিক দূরে গাড়ি থেকে নেমে হেঁটে কিছু দূর গিয়ে আবার উঠে গন্তব্যে যাচ্ছেন। মোটরসাইকেলে ভাড়া ডাবল নিতেছে। আমার পরিবার অসুস্থ, আমার মা বাবাকে দেখতে হয়, কত বছর তারপরে আসতেছি, দূরত্ব বজায় রাখতেছি, মাস্ক পরে রাখতেছি। বাস সমস্যা নেই, রিস্কে দিয়ে যাবো। পুলিশ বলছে, সড়কে যান চলাচল কিছুটা সামলানো গেলেও হেঁটে চলা মানুষকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অজুহাত তো মানুষের থাকে, অধিকাংশ ক্ষেত্রেই যেটা অজুহাত আমরা পাচ্ছি যে আপনি জানেন গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা খোলা আছে, তো এই গার্মেন্টস প্রতিষ্ঠানের একজন যখন আইডি কার্ড দেখা যায় তাকে ছেড়ে দিতে আমি বাধ্য, এই একটা অজুহাত আছে। আর একটা হলো চিকিৎসার কথা বলছে মানুষ, আমি অসুস্থ, হাসপাতালে গিয়েছি। এদিকে মহল্লার সড়ক গলিতে গলিতে দেখা গেছে মানুষের ভিড়। এমন পরিস্থিতিতে বিধিনিষেধ কার্যকরে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় থাকা দোকান খোলার দায়ে জরিমানা করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে ঘড়ির দোকান থেকে অ্যানোডার্স যে দোকানগুলো খোলা আছে তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করছি বন্ধ রাখার জন্য, এবং তাদেরকে জাস্ট আমাদের কঠোর পদক্ষেপ অনুযায়ী দণ্ড প্রদান করা হচ্ছে। এদিকে এমন লকডাউনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনায় অধিক ঝুঁকিপূর্ণ এলাকাকে রেড জোন ঘোষণার উদ্যোগ নিয়েছে পুলিশ। লকডাউন চলাকালে রেড জোনের বাসিন্দারা যাতে জরুরি প্রয়োজন ছাড়া বের হতে না পারে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিকেলে নগরীর চকবাজার, বাগমনিরাম ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কিছু এলাকাকে রেড জোন ঘোষণা করে ব্যানার টানানো হয়। পাশাপাশি মাইকিং করে এলাকার বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। পুলিশ কর্মকর্তারা জানান, রেড জোনের আওতায় থাকা এলাকার বাসিন্দাদের যে কোনো জরুরি প্রয়োজনে পুলিশ ও ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কোনো এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায়
প্রতি লাখে 60 জনের বেশি হলে সেই এলাকাকে রেড জোন চিহ্নিত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এই এরিয়ার লোকজনে বাইর হবে একদিকে এবং প্রবেশ করবে অন্যদিকে। আমরা এই এরিয়ার লোকজনের জন্য আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, তারা তাদের খেদমত যে তাদের যেটা যে সময় প্রয়োজন হবে সেটা আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা ব্যবস্থা করে দেবে। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষকে বলতে চেষ্টা করছি যে আরেকটু সচেতন হতে হবে, নিজেদেরকে যেটা প্রয়োজন নয় সেটা যেন বাইর না হয়, অপ্রয়োজনীয় যেন ঘোরাঘুরি না করে, প্রয়োজন হলে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স পাঠাবো, প্রয়োজন হলে তাদেরকে আমরা হেল্প করব। প্রথম ডোজ ভ্যাকসিন নেয়ার পর করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি 99.5% কমে যায় বলে দাবি করেছে চট্টগ্রামে একদল গবেষক। এছাড়া আক্রান্ত 92% রোগীরই বাড়তি অক্সিজেন প্রয়োজন হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2 মাস গবেষণা শেষে এই ফলাফল পেয়েছেন। টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনা আক্রান্ত 200 মানুষের উপর গত 7 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল পর্যন্ত গবেষণা চালায় চট্টগ্রামের 7 গবেষক। এসব রোগীর মধ্যে 88% কোনো শ্বাসকষ্ট ছিল না। আক্রান্তদের মধ্যে 82.5% রোগীকে হাসপাতালে যেতে হয়নি। কেবল বার্ধক্যজনিত ও অন্যান্য সমস্যায় ভোগা রোগীরা টিকা নেয়ার পর করোনা আক্রান্ত হলে অতিরিক্ত অক্সিজেন দিতে হয়েছে। এছাড়া করোনার উপসর্গ, স্বাদ ও ঘ্রাণে কোনো পরিবর্তন ঘটেনি 56.5 এবং 55.5% রোগীর। প্রথম ডোজ টিকা গ্রহণকারী করোনা আক্রান্তদের গড়ে অক্সিজেন স্যাচুরেশন ছিল 96.8%। অন্যদিকে টিকা না নেওয়া রোগীদের গড় অক্সিজেন স্যাচুরেশন ছিল 85%। এখানে দেখা যায় মৃত্যু ঝুঁকি কমে এবং হসপিটালে যাওয়ার জন্য কিন্তু তাদের যেতে হয় না। বাসায় বসে যদি মৃদু সংক্রমণ হওয়ার পরও কিন্তু তারা এখানে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। এটা হলো ভ্যাকসিনের কার্যকারিতা এবং আমরা এটা পেয়েছি এখানে এই গবেষণায়। আর তাই হলো বলতে পারি আমরা এই গবেষণার আসল যে ভ্যাকসিন যদি আপনি নেন তাহলে আপনি মৃত্যু ঝুঁকি 99.5% কমে যাবে। এদিকে চিকিৎসকরা জানিয়েছে করোনা থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ টিকা নেয়ার পর কার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। টিকা কর্মসূচির পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষাও জরুরি বলছেন তারা। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও আমি সুরক্ষিত না। আমি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছি কিন্তু আমি এখনো সুরক্ষিত না। এটা 3 সপ্তাহ গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে ভ্যাকসিনটা কাজ করছে কিনা, আমাদের শরীরে কাজ করছে কিনা। আপনারা জানেন অ্যান্টিবডি যখন মেসিভ ভাবে আপনি যখন ভ্যাকসিনেশন করবেন তখন কিন্তু অবশ্যই পরবর্তীতে 21 দিন পরে অ্যান্টিবডি টেস্ট করা প্রয়োজন আছে। কারণ অ্যান্টিবডি টেস্ট করলে বুঝবেন আপনি কতটুকু আপনাকে সুরক্ষা দিবে। টিকা নেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া নিয়েও একটি গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ের এই দলটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি রয়েছে 513টি, এর মধ্যে বৈধ মাত্র 150টি। 70% গাড়ির রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট নেই। ট্রাফিক বিভাগ বলছে বেশ কয়েকবার ডিএসসিসি কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিনের পর দিন অবৈধভাবে চললেও কর্তৃপক্ষের দাবি নিবন্ধন এখনও প্রক্রিয়াধীন রয়েছে। দক্ষিণ ঢাকার সড়কে নিবন্ধন ছাড়া কোনো যানবাহন চলবে না এমন ঘোষণা মেয়র শেখ ফজলে নূর তাপসের। সেজন্য রিকশা, অটোরিকশা, ঠেলাগাড়ির মতো বাহনকেও নিবন্ধনের আওতায় আনা হয়েছে। অথচ তার দপ্তরের অন্তত 70% যানবাহনের নিবন্ধন নেই, অনেক চালকেরও ড্রাইভিং লাইসেন্স নেই। দক্ষিণ সিটির এই ভারী ট্রাক দিয়ে খালের বর্জ্য অপসারণ করা হয়। দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করলেও নেই রেজিস্ট্রেশন। চালকও কর্পোরেশনের কেউ নন। জিজ্ঞাসা করেন আপনারা গাড়ির কাগজপত্র তো আমরা বুঝাই দেয় না যে গাড়ির কাগজপত্র গাড়ির সাথে রাখবেন। এরকম আরেকটি গাড়ি পাওয়া গেল যেটি ঢাকার রাস্তায় চলছে 8 বছর ধরে, কিন্তু কোনো কাগজপত্র ছাড়াই। আমার কর্তৃপক্ষ গাড়ি দিচ্ছে, আমরা গাড়ি চালাই যাচ্ছি। এগুলো নিয়ে তো আমার কোনো না, আমার কর্তৃপক্ষ যে গাড়ি দিব সেই গাড়ি আমরা চালাম। এই যে পরীক্ষার দিন 7 এইটাই গাড়িতে থাকে কাগজপত্র। এখন আছে গাড়িতে কাগজপত্র, এখনো পিছে। গাড়ি অবৈধ, চালকও অবৈধ, তার উপর প্রায় সড়ক আইন ভাঙছে সিটি কর্পোরেশনের এসব গাড়ি। ফলে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি যাত্রাবাড়িতে ডিএসসিসির একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রিকশা চালকের। পরে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় গাড়িটি। গত 4 মাসে ঢাকা দক্ষিণে 3টি দুর্ঘটনায় মারা গেছে 2 জন। সরকারি গাড়ি তাই চাইলেই
কঠোর ব্যবস্থা নিতে পারছে না ট্রাফিক বিভাগ। দিনের বেলা অল্প স্বল্প, কিন্তু রাতের বেলা আরো বেশি ব্যবহার চলে। এটা আমাদের সিনিয়র স্যাররা আছে, ওনাদের মাধ্যমে ওদের যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ জানানো হয়। এসব গাড়ি নিবন্ধনের প্রক্রিয়া চলছে জানিয়েই দায় সারলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মডার্ন গাড়ি চালায় না, তোমার একটা মানসিক চাপ মনে হয়, অন্যথায় তাহলে জোরে গাড়ি চালানোর কোনো কারণ নাই। কিন্তু তো আমরা দেখি একেবারে লিমিট করা যায়। সব গাড়ি নিবন্ধন এমন না, কিছু গাড়ি তো নতুন কেনা হয়, এটা নিবন্ধন প্রক্রিয়া থাকে, আমরা আবেদন করি বিএটিতে, সময় লাগে, প্রক্রিয়া দিন আছে কিছু, অনেকগুলো গাড়ি। তো ঢাকার রাস্তায় কাগজপত্র ছাড়া চলতে পারে না কোনো গাড়ি, কিন্তু দেদারসে চালাচ্ছে সিটি কর্পোরেশন। এমন অনিয়ম করে সাধারণ মানুষকে নিয়মে রাখার চেষ্টা অশোভন মন্তব্য নগরবাসীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলিন্ডারে 12 কেজি এলপিজির দাম 975 টাকা বেঁধে দেয়া হলেও বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকা পর্যন্ত। এজন্য এলপিজি কোম্পানিকে দুষছেন খুচরা আর পাইকারি বিক্রেতারা, আর কোম্পানিগুলো বলছে বেঁধে দেয়া দাম অযৌক্তিক। এদিকে নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিতে বিইআরসির তদারকি চাইছেন ক্রেতারা। শিগগিরই মাঠে নামার কথা জানিয়েছে জানালের সচিব। 12 এপ্রিল তরল প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সে অনুযায়ী 12 কেজি রান্নার গ্যাস 975 টাকা, 35 কেজি 2846 টাকা ও 45 কেজি 3659 টাকায় বিক্রির কথা। কিন্তু কোথাও এই দামে গ্যাস মিলছে না। 1050 টাকার নিচে তো আমরা কোথাও গ্যাস পাই না। 975 টাকা তো আমাদেরকে গ্যাস দেয় না। যদি তদারকি করতো তাইলে হয়তো ওরা শাস্তিমূলক হয়তো একটা ব্যবস্থা যদি করতো, তাইলে এই দামটা হয়তো নিয়ন্ত্রণে থাকতো। বেশি দামে কেনায় নির্ধারিত দরে বেচতে পারছেন না বলে জানালেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। কোম্পানিগুলো বলছে সঠিক দাম নির্ধারণ করতে পারেনি বিইআরসি। আমরা ডিলারের কাছ থেকে 990 টাকা বা 70 টাকার মধ্যে ক্রয় করতেছি। 1000, 1050, 1100 আমাদের এরকম বিক্রি করা হচ্ছে। আমি 960 টাকা কিনে আনছি কোম্পানির কাছ থেকে আমার কস্টিং খরচ দিয়ে, তাহলে আমি বিক্রি করব কত টাকায়? 975 টাকা বিক্রি করলে আমার পোষাবে? টোটাল যে ওয়ার্কিংসটা এখানে কোনো জায়গাতেই কোম্পানির প্রফিটেবিলিটির পার্টটা এখানে দেখানো হয়নি। আর রিটেলার এন্ডে যেটা তার প্রফিট অ্যান্ড কস্ট মিলে প্রায় ওখানে 80-85 টাকা হওয়া উচিত পার সিলিন্ডার, সেখানে মাত্র 27 টাকা ধরা আছে। নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিইআরসিকে চিঠি দিয়েছে ভোক্তা সংগঠন ক্যাব। বিআরসি নির্ধারিত আদেশ অর্থাৎ নির্ধারিত মূল্যহার এখনো বহাল আছে, বলবৎ আছে। এটা না মারা, দেশের আইন অবমাননা করা এবং আদালতের আদেশ উপেক্ষা করারই নামান্তর। জ্বালানি সচিব বলছেন, নির্ধারিত দামে এলপিজি বিক্রি তদারকিতে মাঠ প্রশাসনকে সহায়তা করবে মন্ত্রণালয়। এখন যেহেতু লকডাউন, সে কারণে আমরা এটাতে অতটুকু নজর দিচ্ছি না, কিন্তু সামনের মাসের ঘোষণা হওয়ার পর আমরা এটাকে যেহেতু করেছি, এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব বিআরসি তথা সরকারের। সরকার কিন্তু সেটা করতে হবে। তখন এলপিজি ব্যবসায় হয়রানি কমাতে 28 সংস্থার বদলে এক জায়গা থেকে সব সেবা দিতে 6 মাসের মধ্যে নীতিমালা চূড়ান্ত হবে বলেও জানান জ্বালানি সচিব। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ভারতের জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। অনিয়মিত হয়ে উঠেছে দেশটির বর্ষাকাল। মোট 30টি জলবায়ু মডেল তুলনা করে এমনটাই জানিয়েছে পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চ। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। অনাবৃষ্টির সাথে কোথাও কোথাও দেখা দিচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। জলবায়ু পরিবর্তনের জন্য ব্যাপক পরিবর্তন এসেছে ভারতের বর্ষা ঋতুতে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির কারণে অনিয়মিত হয়ে পড়েছে বৃষ্টিপাত। অনাবৃষ্টির সাথে কোথাও কোথাও দেখা দিচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চ পিআইকের প্রতিবেদনে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, অনিয়মিত বৃষ্টিপাতের ফলে ভারতের ধান সহ নানা রকম শস্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে 100 কোটি মানুষ। গবেষকরা বলছেন, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধির জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে প্রায় 5%। বিশ্বের 30টি জলবায়ু মডেল তুলনা ও বিশ্লেষণ করে এসব তথ্য দিয়েছেন তারা।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতে বন্যা ছাড়াও জলাবদ্ধতা দেখা দিচ্ছে বলেও জানান পিআইকের গবেষকরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 টেস্টের সিরিজ খেলতে ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ বিশ্রামে থাকবেন মুমিনুল, তামিমরা। বুধবার ম্যাচে নামার আগে কাল একদিন অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। শ্রীলঙ্কায় পৌঁছে 3 দিনের কোয়ারেন্টিনে থাকে বাংলাদেশ দল। এরপর কাতুনায়েকেতে 2 দিনের অনুশীলন শেষে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলে প্রস্তুতি ম্যাচ। 2 দিনের ম্যাচে নিজেদের ঝালিয়ে নেন ব্যাটসম্যানরা, তবে বোলারদের ঘাটতি থেকে যাচ্ছে। মিরাজ ছাড়া বাকিদের পারফরমেন্স নজর কাড়েনি। মঙ্গলবার 2 টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা হবে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে শ্রীলঙ্কা সফর দরকার সঠিক পরিকল্পনা। কঠিন চ্যালেঞ্জ হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। অ্যাওয়ে সিরিজে হতাশার পরিসংখ্যান বদলানোর চাপ আছে অধিনায়ক মুমিনুলের ওপর। এই মিশনে সাফল্যের অনেকটা নির্ভর করবে অভিজ্ঞ মুশফিক আর তামিমের উপর, আর স্পিনে বিশেষ কিছু করতে হবে মিরাজকে। টানা ব্যর্থতা আর বিক্ষিপ্ত পরিকল্পনায় রাসেল ডোমিঙ্গো এখন শত প্রশ্নের মুখে। দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও জোরালো। শ্রীলঙ্কা সফর হেড কোচের জন্য অগ্নি পরীক্ষা। গুঞ্জন আছে এই সিরিজের টিম লিডার সুজনের রিপোর্টের ওপর নির্ভর করবে তার ভাগ্য। লঙ্কায় তাই ডোমিঙ্গোর ওপর চাপ অন্যদের থেকে আলাদা। ক্যাপ্টেন মুমিনুলেরও স্বস্তিতে থাকার কারণ নেই। নেতৃত্বের তৃতীয় অ্যাওয়ে সিরিজে ভাগ্য বদলের আশায় আছেন। দলের সাথে নিজের পারফরমেন্সও যে বিদেশে যথেষ্ট সমালোচনার খোরাক যোগায়। ঘরের ফর্ম বাইরে গেলেই উধাও হয়ে যায়। অ্যাওয়ে সিরিজে 23-এর কাছে গড় মুমিনুলের। তুলনামূলক ভালো অবস্থায় শ্রীলঙ্কায় আগের 3 টেস্টে যেখানে গড় 34-এর কাছে। মুমিনুল এবার কি পারবেন সামনে থেকে নেতৃত্ব দিতে? চোট অস্বস্তি কাটিয়ে আরও একবার লঙ্কান ডেরায় জ্বলে ওঠার প্রতিজ্ঞা মুশফিকের। অতীত পরিসংখ্যান যেখানে মুশির প্রেরণা, এখানেই যে এসেছিল প্রথম ডাবল সেঞ্চুরি। সেই ধারাবাহিকতায় মিস্টার ডিপেন্ডেবলের ওপরেই বড় ভরসা। বন্ধু তামিমও বিশেষ কিছুর অপেক্ষায় আছেন। নিউজিল্যান্ডে টি-20 খেলেননি তিনি। বিশ্রাম নিয়ে চাঙ্গা হয়ে এসেছেন শ্রীলঙ্কায়। নতুন বলের চ্যালেঞ্জে তার ওপরেই যে নির্ভর করছে অনেক কিছু। লঙ্কানদের বিপক্ষে 46 গড়, সেক্ষেত্রে সাহসী করতেই পারে। কলম্বোয় ১৭তম টেস্ট জয়ে মিরাজও ছিলেন অবিচ্ছেদ্য অংশ। এখন শুধু বোলিংয়ে নয়, ব্যাটসম্যান মিরাজেও ভরসা রাখা যায়। অ্যাওয়ে সিরিজে বল হাতে রঙিন হবার এই তো সুযোগ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুঞ্জন সত্যি প্রমাণ করে ইউরোপের শীর্ষ 12 ক্লাব নিয়ে আত্মপ্রকাশ করল ইউরোপিয়ান সুপার লিগ, যার মধ্যে রয়েছে রিয়াল, বার্সা, ইউভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্টরা। উদ্বোধনী মৌসুমে আরও 3টি ক্লাব অংশ নিতে প্রস্তুত রয়েছে। প্রাথমিকভাবে 23 বছরের জন্য হয়েছে এই চুক্তি। স্পেন, ইংল্যান্ড ও ইতালির ক্লাব থাকলেও জার্মানি ও ফ্রান্সের কোনো ক্লাবের যোগ দেওয়ার খবর পাওয়া যায়নি। প্রতিষ্ঠাকালীন 15 ক্লাবের সঙ্গে কোয়ালিফাই করে আসা 5 ক্লাব মিলে মোট 20 দল নিয়ে হবে টুর্নামেন্ট। নতুন এই লিগের চেয়ারম্যান হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। যদিও এই টুর্নামেন্ট নিয়ে কড়া বার্তা দিয়ে রেখেছে ইউএফা। অংশ নেওয়া ক্লাবকে ঘরোয়া আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধের হুঁশিয়ারি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে করোনায় একদিনে 112 মৃত্যুর রেকর্ড। নতুন রোগী 4271। শনাক্তের হার 17.68%। লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ল। সচিবদের সভায় সিদ্ধান্ত, আবারও রাজধানী ছাড়ছে মানুষ। ভাঙচুরের মামলায় হেফাজত নেতা মামুনুল হক 7 দিনের রিমান্ডে। জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে। ডিএসসিসির 513 যানবাহনের 70% ঋণেই নিবন্ধন ফিটনেস সনদ। ভাঙছে সড়ক আইন, ঘটছে দুর্ঘটনা। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।